স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ওটা তো এনডিএ সরকারের স্লোগান, ওটা যেমন আছে থাক। কিন্তু আজকে তিনি একটা নতুন স্লোগান বললেন, তিনি বলছেন জো হামারে সাথ হাম উনকে সাথ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন তৃণমূলের সমর্থক আসিফ খান। আসিফ দা নমস্কার। এই যে শুভেন্দুর আজকে নতুন একটা স্লোগান, তিনি বলছেন যে জো হামারে সাথ হাম উনকে সাথ, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এখন ভাবতে হবে যে বাংলার সাধারণ মানুষের কি দরকার আর শুভেন্দু অধিকারীর কি দরকার। বাংলার সাধারণ মানুষ 5 কেজি চাল চায়, 5 কিলো আটা চায়, সামান্য কিছু আনুষঙ্গিক জিনিসপত্র চায়, তাদের নিয়ে। কিন্তু এই টাইপের নেতাদের সোজাসুজি মুখ্যমন্ত্রিত্ব চায়। তো কাকে এগিয়ে আসতে হবে? সাধারণ মানুষ আগে আসবে, উনি আগে আসবেন। উনি বলছেন যে আমার সঙ্গে আমি তার সঙ্গে। ওনার সঙ্গে কে আছে বলো? এখন ইলেকশন যে প্রসিডিংটা শেষ হয়েছে, কতদিন হয়েছে? 15 দিনে হয়নি এখন ঠিকভাবে। এই মাত্র মানুষ ম্যান্ডেট দিয়েছে। কি ম্যান্ডেট দিয়েছে বাংলায়? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ থাকবে। কেন থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষ কখন বিশ্বাস করেছিল? যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ছিল না, কিছু কারো দেওয়ার ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাধারণ মানুষ, একজন এমপি শুরু একটা দল তৈরি করেছেন, দলটাকে দাঁড় করানোর দায়িত্ব। তখন বাংলার মানুষ দুহাত ধরে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক জায়গায় বসিয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারাক্ষণ মানুষের প্রকল্প নিয়ে ভাবে যে কী করে মানুষের রিলিফ দেওয়া যায়, কী করে যুব সমাজকে রিলিফ দেওয়া যায়, কী করে সাধারণ বয়স্ক মহিলা বেটা ছেলেকে রিলিফ দেওয়া যায়, কি সাধারণ মানে জনকল্যাণমূলক প্রোগ্রাম নিয়ে ভাবেন। এই সময় 1 মাস হয়েছে, ইলেকশন হয়েছে, মানুষ ম্যান্ডেট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দিয়েছেন। আর এই কিছু হামবড়া নেতাকে শিক্ষা দিয়েছে। নাহলে হয় একটা নেতা দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার পরে 800 থেকে 12 হয়ে যায়। তারপরে তার একটা বড় স্লোগান। ওর স্লোগানের পিছনে কাজ কি জানো? ও সরাসরি যেটা বাংলায় চলবে না সেটাই করছে। ও মনে করছে এখানে যে 70% হিন্দু আছে, সবার নেতা ও। এবার বলতে হবে যে ওকে নেতা করলোটা কি? হিন্দুরা এভিডেভিট করে দিয়েছে কি? তাহলে অনেকদিন আগে বিজেপি বাংলায় ক্ষমতা এসেছে, আজ থেকে 20 বছর আগেই। এই হিন্দুগুলো তারা ইম্পোর্ট হয়নি রে বাবা, ওই বাংলার হিন্দু তো। কোনোদিন তো বিজেপির ওই জায়গায় ছিল না। 4%, 5%, 10%, 11%, 12%, এই করে যে এখন 30, 35, 36% যে এসেছে। এখনো যদি এই কথা বলে না, কেন বললো তো? ও একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে। ও জানে যে 26-এ কিছু হবে না। তো কি বলবে? যে আমাদের সঙ্গে, আমরা তাদের সঙ্গে। তো তোমাদের সঙ্গে লোক আসবে কি নিয়ে? তোমাদের সঙ্গে আসবে লোক কি নিয়ে? প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে কি ভাই কিছু আমরা করবো না, শুধু মুসলমানদেরকে তাড়িয়ে দেবো। তো বাংলায় তো এই কৃষ্টি সংস্কৃতি নেই। হিন্দু মুসলমান তো বাংলায় হবে না। আর যদি হতো, যে বাজার 2 বছর থেকে গরম হয়েছিল, তাহলে তো 40টা ওদের হতো, আর তৃণমূল কংগ্রেসের 2টো হতো। হয়তো নাও হতে পারে, 42-এ 42টা হয়ে যেত। কি হলো শিক্ষাটা? সব দিয়ে দুঃখ লাগে, এই একজন মানুষ যে 5টা মন্ত্রিত্ব, 20টা চেয়ারম্যানশিপ, পুরো পরিবারকে এজেন্সি খুলে দিয়েছিল, আর 2 মেদিনীপুরের কারো কোনো ক্ষমতা ছিল না। তার থেকে সরে যে বিজেপি জয়েন করেছে। আর এই মানে 2018-19-এ ও হিন্দু হয়েছে। মানে এর আগে কি ছিল? হিন্দু ছিল না। এর আগে কি সনাতন ধর্মতে ছিল না? তখন কি মনে হয়েছিল নন্দীগ্রামে মুসলিম দরকার আছে? নন্দীগ্রাম আন্দোলন কারা করেছে? নন্দীগ্রামে সিপিএমকে কারা রুখেছিল? নন্দীগ্রামে হারমানদেরকে কারা রুখেছিল? ওই পুরনো ছেলের সমাজ ভালো করেও জানে ওই সমাজকে কত ঝামেলার মধ্যে ফেলে দিয়েছিল জানো। তো তখন আমরা বুঝতে পারিনি যে এই নেতাটা আমাদের পার্টির মধ্যে আছে, আর এই মুসলিম বিদ্বেষী। কেন? আমরা তৃণমূল কংগ্রেসে যদি কোনো নেতাকে পাই না, তখন আমরা তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে দেখি তাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের জন্য চিন্তাধারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধারণ মানুষ, মানে ভাগাভাগি না, হিন্দু মুসলিম সব, হিন্দু মুসলমান ভাই ভাই, এই চিন্তাধারা নিশ্চয়ই এই নেতাটা ওই রকম আছে। ও যদি আজকে বিজেপি না জয়েন করতো, আমরা কোনোদিন ভাবতেই পারতাম না, মুসলিম সমাজ কোনোদিন ভাবতেই পারতো না এই ছেলেটা এত ডেঞ্জার ছেলে। অস্তিত্ব থাকতো না নন্দীগ্রামে, মেদিনীপুরে অস্তিত্ব থাকতো না যদি মুসলিম লোক রিভোল্ট না হতো সিপিএম এর কাছ থেকে। ওর 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 নিজে লড়াই করেছে সিপিএম এর কাছ থেকে।
হাজারো হাজার বাচ্চারা যে মারা গেছে, শো শো লোক যে ইনজুরি রয়েছে, তার মধ্যে শতাংশ মুসলিম ছিল। ওর মানসিকতা ভালো নয়। কষ্ট লাগছে কি তৃণমূল নিয়ে না, তৃণমূল তো স্ট্যান্ড করে আছে। আমি তোমাকে এর আগে ইন্টারভিউতে বলেছি যে তুমি বলেছো 4টে বাই ইলেকশন আছে, আমি বললাম আমরা এসব নিয়ে ভাবছি না, আগামী 6টাও নিয়ে ভাবছি না, ঠিক আছে। আমরা ভাবছি কি নিয়ে জানতো, 29-এ গিয়ে প্রধানমন্ত্রী থাকবে কি থাকবে না, 26 নিয়েও ভাবছি না। আর ও জানে। আজকে আমি জাস্ট ওর একটা ক্লিপিং দেখছিলাম, একটা সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটা ওদের পার্টিগত প্রোগ্রাম চলছে। ওখানে বলছে যে 26-এ তো দেখুন আমার হাতে এখনো কালি আছে ভোটে, কিন্তু আমি 26-এই কালি থাকবে না আমার হাতে। আমি শুনে অবাক, কি বলছে 26-এ কি কালি সিস্টেমটা উঠে যাচ্ছে, নতুন কোনো সিস্টেম ইন্ট্রোডিউস হচ্ছে নাকি? তারপরে দেখলাম যে না, বলছে যে আমাকে তো বাড়ি থেকে বেরোতে দেবে না, কেন আমার বাড়ির তলায় 50টা জেহাদি বসে থাকবে। এই যে কথাগুলো বলছে, জেহাদি কাকে বলছে? একটা গরিব ছেলের, গরিব মানুষ, বাংলার মানুষ, চাষি ভুষু লোক মেদিনীপুরে, তারা জিহাদি হয়ে গেল শুধু নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ সিদ্ধি করার জন্য মুসলিম সমাজটাকে নোংরা করে দিচ্ছে, আর মুসলিম সমাজটাকে হিন্দুদের চোখে খারাপ তৈরি করছে। দাদা, এখানে একটা প্রশ্ন। আপনি একটু আগেই বললেন যে আমরা তখন বুঝতে পারিনি উনি অতটা মুসলিম বিদ্বেষী, কিন্তু তিনি আজকে শুভেন্দু অধিকারী নাম করেই বলছি, তিনি বলছেন যে নো নিড মাইনরিটি মোর্চা, মানে মাইনরিটি মোর্চার প্রয়োজন নেই। মানে কোথাও কি তাহলে মুসলিম বিদ্বেষী বলেই কি এই কথাটা তিনি বললেন? মানে যেহেতু আপনিও বললেন, আমি ওই কথাটাকে কোট করেই বলছি যে আজকেও তিনি বলেছেন নো নিড মাইনরিটি মোর্চা। কি বলবেন? আমি একটা কথা বলি, যে দুটো লোক এনডিএ কে সাপোর্ট করেছে, একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু, একটা হচ্ছে নীতিশ কুমার। তাদের সঙ্গে যদি 1:1 কথা বলে না, ওরা বলবে যে আমাদের মাইনরিটি ভোট দরকার আছে ওদের রাজ্য। কিন্তু এই এত বড় নেতা যে কথাটা আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট বলতে পারেন না, সরাসরি মানুষকে অসম্মান করেন না যে মুসলিম ভোট আমাদের দরকার নেই, কথায় বলেন, কথায় তো সবাই সব রকম বলে, কিন্তু উনি জানেন ভারতবর্ষে যদি প্রধানমন্ত্রী হতে হয় তাহলে আমি সবার প্রধানমন্ত্রী, কোন রাজ্যের যদি কেউ মুখ্যমন্ত্রী হয় তাহলে সবার মুখ্যমন্ত্রী। এ কেন বলে বলো তো? এর ওই কোয়ালিটি নেই, বড় খামে ছোট মাল, বুঝতে পারছো? এবার খামটা তো সাইজ বড় হয়ে গেছে, মানুষ ছোট না, কোথায় নেই। কি বলতে চায় যে মুসলিম মানে ভারতবর্ষের মধ্যে মুসলিমের কোনো রোল নেই? তাহলে ইতিহাস জানে না, ইতিহাস জানে না। ও কাকে মুসলিম মনে করে এটাই আমি বুঝতে পারি না ওর কথায়। আর ও কি করে বলতে পারে মাইনরিটি মোর্চার দরকার নেই? মাইনরিটি মোর্চা তো ওদের পার্টির একটা অঙ্গ, তো ওরা তুলে দিক না, একটা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে ওটা তুলে দিক। মাইনরিটি ভোট যদি না দরকার, মাইনরিটি কি ওকে ভোট দিচ্ছে নাকি? ও আগে নিজের পুরো হিন্দু ভোটটা এক জায়গায় নিয়ে এসে নিজে একটা কিছু হোক। এখন পুরো ভোট যদি বিজেপি পেয়ে যায়, ও কি হবে এটা তো শিওর নেই। ওর কথা তো কেউ শোনে না, ওর পার্টির লোকই শোনে না। তুমি দেখো আগামী দিনে কি অবস্থা দাঁড়ায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে অনেক যন্ত্রণা থেকে উনি এই কথাটা বললেন, কারণ উনি যখন কাজ করেছেন বা বিজেপি যদি কোনো কাজ করে থাকে সেটা তো সবার জন্য কাজ করেছে, কারণ তাদের তো স্লোগানই আছে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, এবং সেই সবকার মধ্যে হিন্দুরাও করছে, মুসলিমরাও করছে। কোনো প্রকল্প সেটা হিন্দুরাও পাচ্ছে, মুসলিমরাও পাচ্ছে। কোনো রাস্তা হলে সেটা হিন্দুদের জন্য হচ্ছে, মুসলিমদের জন্য হচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনেক যন্ত্রণা থেকে তিনি বলছেন, কারণ কাজ করার পর যখন কোনো মুসলিম তাকে বলছে আপনি তো হিন্দুদের দল করেন, আপনি তো হিন্দুর দল করেন, আপনাকে ভোট দেবো কেন, এই কষ্ট যন্ত্রণা থেকে আজকে তিনি এই কথা বলে ফেলছেন। তিনি সেটা বলেছেন। আমি বলি যে পার্টিতে উনি গেছেন, বেশি দিন তো যাওয়া হয়নি, 2019-এর আগে বা পরে গেছেন। ওই পার্টির যিনি প্রধানমন্ত্রী, গুজরাটের 4-5 টার্মসের মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের 3য় টার্মসের প্রধানমন্ত্রী। আমাকে ভাবতে হবে যে শুভেন্দু অধিকারী যন্ত্রণা বেশি না ওনার যন্ত্রণা বেশি? উনি প্রধানমন্ত্রী যে একটা চিঠি লিখে পাঠাতে, এখন এই শুভেন্দু অধিকারীদের মতো নেতা যদি চিঠি পড়ে সাধারণ মানুষকে ঠিক করে ব্যাখ্যা না বোঝাতে পারে, তো ব্যর্থতা কার? এদের তো। সাধারণ বুঝতে পারিনি, সাধারণকে প্রেজেন্টেশন দিতে পারিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কি কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো জাদু করেন না, পিসি সরকার তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বুঝতে পেরেছে মানুষ, ওদের কথা বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? হ্যাঁ, এই লোক করে কোনো দিন ভারতের সংবিধানে এই কাজ প্রধানমন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী কাজ করেন না যে আমি ভোট পাবো শিওর করলে আমি তোমার চাল ডালের ব্যবস্থা করবে না। এটা তো আপনার চেয়ারের মর্যাদা, যে আপনি গুড গভর্নেন্স দেবেন, রুটি কাপড়া মাকান দেবেন, এই চেয়ারের মর্যাদা রাখার জন্য। ভোট আপনাকে দেবে কিনা এটা ডেমোক্রেসি, কে কি ভোট দেবে কি দেবো না, এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই।
বিজেপিতে বা ভারতবর্ষের মধ্যে শুভেন্দু অধিকারী ছেলে মেয়ের বিয়ে দিতে আছে, বিয়েই তো করেনি, কথাটা বাদ দিলাম। ভালো লাগলো কি কি খারাপ লাগলো, ছেলে মেয়ের বিয়ে, শ্বশুর বাড়ির লোক। বাংলার মানুষ ওর বাড়ির চাকর নয়, ও যা বলবে তাই শুনবে। ও যদি ঠিক, আসলে ওর কথা হয়তো ওর প্রধানমন্ত্রী ভালো মানুষ হতে পারে, ভালো প্রজেক্ট আনতে পারে, কিন্তু ফেরিওয়ালা ভালো নয়, মাল বিক্রি করতে পারছে না। এখন বিজেপি ঠিক করুক যে ফেরিওয়ালা খারাপ আছে না প্রোডাক্ট খারাপ আছে, এটা ঠিক করতে হবে। তিনি বলছেন যে হয় মরবো নয় মারবো, হিন্দুদের বাঁচাতে হবে, কি বলবেন? স্বাধীনতার পরে বাংলায় এইরকম কি একটা ঘটনা ঘটে গেল যে হিন্দুদের কি অসুবিধা আমি তো বুঝতেই পারি না, বিশ্বাস করো। সারাক্ষণ কাজের মধ্যে থাকি, সারাক্ষণ সব জায়গায় যাই, বাজার সকালবেলা বাজারে যাই, হিন্দু মুসলিম সবাই বাজার করছে, হাসপাতালে যাই, হিন্দু মুসলিম সবাই ট্রিটমেন্ট করতে। এরা কিরকম একটা মানে মানুষের মধ্যে না বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। ও নিজে খুব বড় মাপের শয়তান, তো খুব বড় মাপের শয়তান, তো ও নিজে এটাকে সৃষ্টি করতে যাচ্ছে। এখানে তো কোনো জায়গা, তুমি তো ঘুরো, তুই বলো তুমি একটা জায়গায় থাকো, নিশ্চয়ই ওই জায়গাটা একটা মুসলিম ডোমিনেটেড এলাকা, কোনোদিন কেউ তোমাকে গালাগালি করেছে মুসলিম? বা তোমাকে মনে হয় যে কোনোদিন কেউ মারবে তোমাকে? কোথায় এরকম? বাংলায় 30% তো মুসলিম, তো মুসলিমের এত ক্ষমতা এসে গেল সব হিন্দুকে তাড়িয়ে দেবে? এ ওর সঙ্গে যারা থাকে তাদেরকেও হিন্দু মনে করে, ওর বিরুদ্ধে যদি হিন্দু থাকে তাকেও হিন্দু মনে করে। এই কারণে ও মাইনাস নেতা, ও মাইনাস নেতা, ও তো প্লাস নেতা হতে পারছে না। কি করে হবে বলো তো? একটা বাড়িতে থাকে, যে বাড়িতে থাকে তাকে বলুক আর না বলুক, মানুষের নিয়ম হচ্ছে সে বাড়িটাকে পরিষ্কার রাখা। ও ডাইরেক্ট বলে দেয় আমি তো সংগঠনের দায়িত্ব দিই। কখন বলে? যখন ওর প্রেসিডেন্ট, যে প্রেজেন্ট লিডারশিপ বসে আছে, ও ডাইরেক্ট বলে আমি তো সংগঠনের দায়িত্ব নেই, তো হারা যেতে আমার ব্যাপার নেই, আমি বাজি বাজিয়েছি, কে শুনেছে না শুনেছে তার ব্যাপার। ওর দায়িত্ব নেওয়ার মতন এখন বয়স হয়নি, বুঝতে পারছো? আর 26-এ ও ভোট দিতে পারবে না কেন জানো? ও 26 সালে নন্দীগ্রামে জিততেই পারবে না। ওই জন্য আগে থেকে গল্প তৈরি করছে অল্প অল্প বলে বলে যে 50 জন জেহাদি নিচে বসে থাকবে। আরে ভারতবর্ষ তো কি হাইজ্যাক হয়ে যাবে নাকি? হ্যাঁ, ভারতবর্ষে 26 যে ইলেকশন হবে আমাদের, এই অ্যাসেম্বলি ইলেকশন, তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন। আর ভারতের যে বর্ডার এরিয়া সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে। তো জেহাদিটা আসবে আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, হ্যাঁ, কোথা থেকে আসবে? মানে জেহাদি কাকে বলছে না এই কথাটাই ক্লিয়ার নেই ওর কাছে। ও প্রতিটা মুসলিমকে নিজের শত্রু মনে করছে, এটা ঠিক না। প্রতিটা মুসলিম তো ওকে শত্রু মনে করে না, বন্ধু মনে করে না, জানে যে ছেলেটা লোভী ছেলে। প্রথম কথা, মিদনাপুরে এত নেতা ছিলেন, যখন ওকে এত পদ দেওয়া হয়েছে বা কোনো বার্গেনিং এর মধ্যে, ওকে উচিত ছিল ওর নিজের এলাকায়। আজকে ও আইসোলেট হয়ে গেছে মিদনাপুরে। আচ্ছা, তুমি বলে একটা নেতার কথা মেদিনীপুরের লোক বুঝছে, 2টো লোকসভা পেয়ে গেল, ওই নেতার লোক বাংলার আর কেউ বুঝলো না। কারণটা কি? ও মেদিনীপুরের মানুষ, মেদিনীপুর ওই হ্যাঁ, এবার কিছু মুসলিমকেও টাকা দিয়েছিল আর আশা করেছিল ওই টাকা দিয়ে আমি পুরো খেলাটাকে চেঞ্জ করে দিতে পারবো। এর আগেও বলেছি। এবার মুসলিমরা একটু চালাক হয়ে গেছে, যে টাকা তো নিজের পকেট থেকে দেয়নি, ওর বাড়িতে কেউ রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল না, ভারতবর্ষের টাকা ওর কাছে কিছুটা টাকা এদিক ওদিক করে রেখেছে। এখন ওটা যদি গরিবের বেলায়, গরিব নিয়ে নিয়েছে, ভোটটা মমতাদিকে দিয়েছে, কেন জানে যে মমতাদি হচ্ছে জিন্দগিকে সাথ भी জিন্দগিকে বাদ भी, এটা হচ্ছে মমতাদি। আরে এরকমই আছে। কিন্তু বিজেপিতেও তো মাফুজা খাতুনের মতন রাষ্ট্রবাদী মুসলিম আছে, তারা বলছে যে বিজেপিতে মাফুজা খাতুন এরকম অনেকেই আছে যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা বিজেপিতে থেকে, যেখানে বিজেপিকে বারবার হিন্দুদের দল বলে দাগিয়ে দেওয়া হয়, তারা সেখানে থেকে কাজ করছে। কি বলবেন? আমি এখন এই শুভেন্দুবাবুর এই কথা শুনে ভাবছি যে মাফুজা খাতুন মুসলিম বা মুসলিম নয়, কারণ ওনার তো মাইনরিটি মোর্চা চাই না, তো এরা কোন মোর্চায় চলে যাবে বলো? এটা তো বিরাট জিনিস একটা হয়ে গেছে না। এখন ওদের অসম্মান নিয়ে ওই পার্টিতে থাকে কি করে? ওপেন ফরমে বলছে না কি আমাদের মাইনরিটি মোর্চা চাই না। তো এই মাফুজা খাতুনের মতন লোক আর যে মুক্তার আকবর নকভির মতন লোক বিজেপিতে করছেটা কি? হ্যাঁ, চাকর টাকরের মতন থাকে এরা। ওই 2-4টে শোনো, যাদের মুসলিম সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদের মধ্যে রাষ্ট্রবাদী, এইবার মুসলিম যে দেশে থাকবে সে দেশকে ভালোবাসবে, নিজের ধর্মকে ভালোবাসবে, নিজেকে ভালোবাসবে। আর যতটা নিজেকে ভালোবাসবে, সামনেতে যে লোকটা দাঁড়িয়েছে তাকে অতটাই ভালোবাসবে। এটা হচ্ছে মুসলিম ধর্মের নিয়ম। আর ও কি বলতে যাচ্ছে আগে ভালো করে ট্রেনিং নিই, যে কি বলতে যাচ্ছে। তাহলে মাহফুজাকে তো বের করে দিতে হয়, তাহলে মাহফুজাকে এভিডেভিট করে বলতে হয় যে আমি মুসলিম ধর্ম ছেড়ে দিলাম। কেন মোর্চায় যদি না থাকে, মাইনরিটি মোর্চা না থাকে, তো কি করবে মাহফুজা ওখানে? মাহফুজাকে কেন নিয়েছে? মাহফুজা মুর্শিদাবাদ
মালদা এলাকায় রাজনীতিটা করে, ওই এলাকা মুসলিম ঘেঁষা এলাকা। মাহফুজাকে নেতা করে দিচ্ছে, মাহফুজা চলে গেছে যে আমি একটা বিরাট কিছু একটা পদ টদ পাবো, বড় পদ হয় না, পদ পেয়েছে না বিপদ পেয়েছে জানি না। আর একটা বিষয়, এই যে আপনি বললেন না যে বলছে যে পাশে বড় বড় নেতৃত্ব বসে, কিন্তু তিনি সরাসরি বলছেন সংগঠনের দায়িত্বে নেই। শুভেন্দু অধিকারী তিনি সত্যিই বলছেন যে তিনি সংগঠনের দায়িত্বে নেই, তিনি বিরোধী দলনেতা, এবং বিরোধী দলনেতা হিসাবে তার যা কাজ করার তিনি নির্বাচনের আগে এবং পরে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এবং তিনি সরাসরি এটাও বলছেন যে আমি কিন্তু অনেক কিছু ছেড়ে ত্যাগ করে তৃণমূল থেকে এসছি বিজেপিতে, সুতরাং আমি কাজ করব বলেই এসছি। মানে তিনি কর্মীদের পাশে বরাবর ছিল এবং কর্মীদেরকে বুস্ট অফ করার জন্য যা যা করার তিনি করেছেন, এবং আজকেও তিনি সেই বার্তাই কর্মীদেরকে দিয়েছেন। কি বলবেন? আমার মনে হয় জানো তো, ওই পরিবার সুখী যে পরিবারে একটা বাবা 5টা সন্তান ছেলে। ওই পরিবার সবচেয়ে বেশি দুঃখী যার একটা সন্তান 5টা বাবা। বুঝতে পেরেছো কেন এই কথাটা আজকে হবে কেন? হারার পরে যে আমি অনেক কিছু ত্যাগ করে এসেছি, এই ত্যাগ করে গেছেটা কেন এটাই তো জানতে চাই সবাই বাংলার মানুষ। কি হয়েছিল যে এত কিছু ত্যাগ করে দিকে চলে যেতে হবে? এখন দেখছে আগে 2 প্লেট ভাত খেতাম, 20টা রুটি খেতাম, এখন দেড়টা রুটি, হাফ প্লেট ভাত আছে। এখন ডিমান্ডটা বাড়াতে হবে না, যে আমাকে বিরোধী দলনেতার সঙ্গে সংগঠনটা দিতে হবে। তাহলে আমি কি কেন সবসময় 5-6টা জিনিস নেওয়ার অভ্যাস, সে একটা জিনিসে সন্তুষ্ট থাকতে পারে? যে বাচ্চার অনেক খেলনার দরকার, তার তুমি যে একটা লজেন্স দাও, সে কি খুব আনন্দ পাবে? কে বলেছে? বিজেপির কর্মীরা বলেছিল যে তৃণমূলে সব ত্যাগ করে আপনি চলে আসুন? আমার মনে হয় বিজেপির কর্মী, আর বিজেপির কর্মীদের কোনো নিরও ছিল না ওকে নিয়ে। যারা আমার যা একটু খবরাখবর রাখা হয়, বিজেপির কর্মীরা হ্যাপিও নয়। বিজেপি কর্মী মনে করেছে ভাই অনেক দিন সার্কাস বন্ধ হয়েছে পশ্চিমবাংলা, কলকাতার মধ্যে জিমনি সার্কাস আগে চলতো শীতের সময়, এটা নতুন সরকারের মাল এসেছে, চলো একটু সার্কাস দেখাচ্ছে, ম্যাজিক হয়ে নতুন। এখন ও রাজনীতি শেখাচ্ছে বিজেপি কর্মীকে। বিজেপি কর্মী তো নিষ্ঠুর কর্মী, কত পরিশ্রম করে কর্মী। হ্যাঁ, বিজেপি কর্মী যখন বিজেপি তৈরি হয়েছে 80-81 থেকে, তখন দিয়ে কর্মী। হ্যাঁ, জুলুবাবুর টাইমেও ছিল কোথায়? তখন সিকদারের টাইমেও ছিল কোথায়? এখন ও এরকম দেখাতে চায় যে ও হচ্ছে বিজেপির 1 নম্বর নেতা। বুঝতে পারলি? বিজেপি তো ওর নাম্বার কি জানতো? 0000100। ও নিজেকে 100% বলছে, তো ওর নাম্বারটা হচ্ছে 0001100। ও ঠিক করবে। ওর আগে না তৃণমূল ভাবার ছেড়ে দিক, সংখ্যালঘুকেও নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? ও আগে নিজে বিজেপিতে কোথায় দাঁড়িয়েছে ঠিক করবে, যে কার লোক। একটা ওপেন প্ল্যাটফর্মে বলে দিচ্ছে যে আমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 45 মিনিট কথা বলেছি, তাও বাড়িতে। মানে কত ইম্পর্টেন্ট নেতা বলতো। মানে কি বলতে গেছে যে আমি হেরে গেছি কেন, আগামী জিতবো কি? কোনো প্ল্যানিংই নেই এদের কাছে, কেন জনমুখী কাজই নেই তোর কাছে। ওর কাজ হচ্ছে শুধু চেল্লানো। যদি মানুষকে রিলিফ দেওয়ার মতো প্রোডাক্ট থাকে ওদের কাছে, মানুষ কেন জুড়বে না ওদের সঙ্গে? বলো, মমতাদির সঙ্গে সেন্ট্রাল ফোর্স, সেই ইলেকশনের 2 মাস আগে থেকে সেন্ট্রাল ফোর্স, কি লাভ বলো তো? মানুষ তো ঠিক করে ফেলেছে। মানে আমি তোমাকে আজকে বলছি, আমরা 26 নিয়েও হেঁটে কিনি, বিশ্বাস করো, 26 নিয়েও হেঁটে কিনি। ওকে তৃণমূল নিয়ে ভাবা উচিত না, ও নিজের নিয়ে ভাবুক যে বিজেপির মধ্যে ওর অবস্থানটা কোথায়। আর প্রথম কথা, ওকে তো এটাই বুঝতে পারি না যে বিজেপির নেতা যত লোক তৃণমূল থেকে বেরিয়ে গেছে ওদের নেতা হতে পারে। সেটা তাপস রায় হতে পারে, অর্জুন সিং হতে পারে, সজল ঘোষ হতে পারে, ঠিক আছে? এই যে 5-6টা লোক নিয়ে গেছে, এদের নেতাও বিজেপির অরিজিনাল যে প্ল্যাটফর্ম, সেটা তো আমরা নিউজে পাই। হ্যাঁ, ওদের কি শর্টেজ ছিল লোক? কেন নিয়েছে, কি কারণে নিয়েছে, কিভাবে নিয়েছে, কি অ্যাগ্রিমেন্টে নিয়েছে, ওদের যে বড় নেতা তারাই জানে এই অ্যাগ্রিমেন্ট। তো আমাদের কোনো চিন্তাই নেই ওকে নিয়ে। আমরা মাঝে মাঝে দুঃখ লাগে, পুরোনো দিনের সাথী মমতা দিয়ে এত ভালোবাসত, এত কিছু দিয়েছিল, মানে কখন কখন মনে হয়েছে যে ওকে বেশি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু ওর তো তার থেকে বেশি চাই। ওরা টার্গেট করে রেখেছিল, টার্গেট যখন ফুলফিল হয়নি নিজে চলে গেছে। আর কি, আর ভালো তো নয়। দেখো আজকে আরেকজন মানুষ অসুস্থ হয়ে গেছে, ব্রেন ডেথ হয়ে গেছে, চাণক্য না কি ছিল একজন, ঠিক আছে? ও আগে ভাবতো যে আমি না থাকলে তৃণমূলের কিছু হবে না, মানে আমার পাস থেকে পাস আউট হতে হবে। ভাই, এটা ভাবাটা খুব বদ জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক সাধারণ মানুষের নারীর সঙ্গে সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রে 2টোর সময় যদি 1 লক্ষ লোককে ডাক দেন না, কি কাল সকালে মিছিল হবে, 1 লক্ষ লোক এই ধর্মতলা রাস্তার উপরে থাকবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে হয়তো ম্যানেজার অ্যাপয়েন্ট করবে,
এবং সে হয়ে যায় হঠাৎ করে বিরাট ক্ষমতাবান মানুষ। এদের তো অনেক মিটিং আমি ওই চাণক্য আর এর দেখেছি না, নিজাম প্লেসে অনেক মিটিং দেখেছি, ভাবতে পারবেন। মানে এ তো শুধু ছুটে বেড়াতো, আর বাড়িতে ঘুমোতো কিনা জানি না, গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাভেল করতো। আমার সঙ্গে আমি অনেকবার মাইনরিটির প্রোগ্রাম নিয়েছি, ওকে ফোন করেছি, তো হয়তো বলতে যে একটু গাড়িতে রেস্ট নিচ্ছিলাম, এক প্রথম রিং হয়েছে ধরেনি। বুঝতে পেরেছি? মমতাদি কোম্পানির দাম হয়, ব্র্যান্ডের দাম হয়, ব্র্যান্ডের উপরে প্রোডাক্ট ডিপেন্ড করে তো কোন কোম্পানির প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট তো চেঞ্জ হবে, কভার চেঞ্জ করে দিলে প্রোডাক্ট চেঞ্জ। আজকে বলো তো কী অবস্থা। এখন নিজে বলতে হচ্ছে যে আমি সব কিছু ত্যাগ করেছি, কেন? এটা তো 2 বছর থেকে 4 বছর থেকে সবাই জানে, ওর পার্টিতে 5 বছর হচ্ছে, 4-5 বছর হচ্ছে, সবাই জানে কী কী ত্যাগ করে এসেছে। সবাই যদি জিজ্ঞেস করে ভাই এত কিছু পেয়েছিলে কী অ্যাগ্রিমেন্টে, তখন বলতে পারবে। ও গেছিল মমতাদিকে ব্ল্যাকমেল করতে। ভুল। মমতাদি ব্ল্যাকমেল করার জিনিস নয়। মমতাদি সব কিছু ত্যাগ করতে পারেন যে কোনো সময়। আমি একটাই বলবো যে ওর শুভবুদ্ধি হোক, ভালো মানুষদেরকে ভালোবাসুক, মানুষকে ভালোবাসুক, হিন্দু মুসলিম নয়, মানুষকে ভালোবাসুক। হয়তো ঈশ্বর যদি ওর মধ্যে নেতা হওয়ার কোয়ালিটি থাকে করবে। অনেক সময় জীবনে পড়ে আছে, এখন তো বয়স কত হয়েছে, এখন তো একটা বিয়েও করেনি, তো এখন অনেক সময় পড়ে আছে না, ভালো করে কাজ করুক না, মানুষের উপরে ছাড়ুক না, মানুষের ম্যান্ডেটটাকে মানে অ্যাকসেপ্ট করুক যে মানুষ এখনো ওকে নিতে রেডি নেই। ও জোর করে কি মানুষের কোলে উপরে উঠে যাবে নাকি? না বিধানসভার ছাদের উপরে বলবে যে আমি ভাই মুখ্যমন্ত্রী, আর ও বসলে তো ওর পার্টির লোকই টেনে নামিয়ে দেবে। তৃণমূলকে কিছু করতে হবে না। যদি একটা ঘরের মধ্যে বন্ধ করে 3-4টে নেতাকে বলে না মোদিজি যে তোমাদের মধ্যে মুখ্যমন্ত্রী হবে কি, আমি বলি 4টে অ্যাম্বুলেন্স রাখতে হবে বাইরে, কারণ তারপরে 4 দিকে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে। এদের মধ্যেই মারপিট লেগে যাবে যে মুখ্যমন্ত্রী হবে কি। এটাই ঠিক নেই। তার তো কি ত্যাগ করে এসেছে বলো, কি ছিলটা কি ত্যাগ করে এসেছে বড় বড়, আর কাদের সামনে বলছে বলো? যে নিষ্ঠা কর্মী বিজেপি, একটা সাংগঠনিক মিটিং, মানে কোরামও জানে না, ডেকোরামও জানে না, প্রোটোকলও জানে না, ও নিজে বড় সাজার অভ্যাস। আজকে তাই করেছে পুরো মিটিংটায়। এবার ওই কথাটা তো ওদের নেতারা ভাববে যে কাকে নিয়ে ভর করছে ওরা। আসিফদা, আর একটা বিষয় যাবো, আমরা ঠিক নির্বাচনের আগে দেখেছি বিজেপি বলতেন মোদি ঝড় বা মোদি ম্যাজিক, ঠিক আছে, আমরা এটা শুনে এসেছি, এবং ইসবার 300 পার, তারপরে 30 হবে, কেউ বলছে 25 হবে, এরকম টার্গেট অনেক কিছু শুনেছি। কিন্তু সুকান্ত মজুমদার, যিনি বঙ্গ বিজেপির একদম প্রধান নেতৃত্ব এবং তিনি সভাপতি, তিনি বলছেন যে কোনো মোদি ম্যাজিক বা মোদি এসে বা মোদি ঝড় এসে বিজেপি জিতে যাবে এটা যেন কেউ আশা না করে। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে ইডি সিবিআই আসবে, একে গ্রেফতার করা, ওকে অ্যারেস্ট করলেই আমরা ভোটে জিতে যাব, এইসব যেন না ভাবা হয়। কাজ করতে হবে, সংগঠনে মন দিতে হবে, সংগঠন তৈরি করতে হবে, তবেই লড়াই করা যাবে বা তবেই তৃণমূলের সাথে লড়াই করা যাবে। আগে নিজেদের পরিশ্রম করতে হবে। আজকে যখন নির্বাচনের ফলাফল এই জায়গায় এসে দাঁড়ালো, তখন সভাপতির গলায় এই সুর। কি বলবেন তাহলে? এতদিন তো আমরা বা বাংলার মানুষ মোদি ম্যাজিকের কথা শুনেছিল। এখন আজকে যদি এই কথাটা বলে থাকেন সুকান্ত বাবু, অতি সত্যি কথা বলেছেন। রাজনীতির মানুষ রাজনীতির কথা বলবে, রাজনীতির কথা বলবে মানুষের কাছে, নিজেদের চিন্তাধারা, নিজেদের প্রোগ্রাম দেবে। মানুষ কতটা অ্যাকসেপ্ট করলো, যদি একবারে না করে দ্বিতীয়বার বোঝাতে হবে, দ্বিতীয়বার না বলে তৃতীয়বার বোঝাতে হবে। এই যে আজকে যদি এই কথাটা বলে থাকেন এইভাবে, বা আজকে কালকের মধ্যে, খুব ভালো কথা বলেছে। এটাই হওয়া দরকার রাজনীতি। এ মেরে দেবো, কেটে দেবো, সিবিআই ঢুকিয়ে দেবো, ইডি ঢুকিয়ে দেবো, জেলে পাঠিয়ে দেবো, মনে হচ্ছে তিহারের তেলে, মানে জেলের চাবি এদের হাতে থাকে। মানে একে তুলে তিহার পাঠিয়ে দেবে, ওকে তুলে অমুক জায়গা পাঠিয়ে দেবে। হ্যাঁ, সিবিআইকে কাল সকালবেলা 20টা গাড়ি দিয়ে কারো পাঠিয়ে দেবে। একজন সামান্য নেতা পার্টির, ভারত সরকারের কোনো পদে নেই, একটা সেন্ট্রাল এজেন্সিকে কি করে পরিচালনা করতে পারে, বা সেন্ট্রাল এজেন্সি কি করবে সে জানে কি করে? এটা তো ওকে নিয়ে তো বাংলার লোক ভাবেও না, কিন্তু সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে ভাবে যে কি করে হতে পারে। একটা সুষ্ঠু যদি তদন্ত হয় তো কতটা মানে সিকিউর তদন্ত হওয়া দরকার, যে কেউ জানবে না যে কি কোন দিকে এগোচ্ছে, সব বলে দেয়, সব বলে। এই জন্য তো ব্যাপারটা খেলো হয়ে গেছে। মানে আমি তো ভেবেছিলাম যে ইলেকশনে 1 বছর আগেই সবাই জেলে চলে যাবে, যেরকম হতো, মানে সবাই একটা 21-এর আগে আমাদের একজন ঝামেলার মধ্যে পড়ে গেল 22 তারিখে, তারপরে মনে হলো সবাই নাকি জেলে চলে যাবে, জেল নতুন করে বড় করতে হবে বাংলার প্রতি। কি বলছি বলো? একটা কেস হতে পারে, কেসটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তারপরে জুডিশিয়াল ম্যাটার হয়ে যায়, প্ল্যাটফর্মে চলে যায়, জুডিশিয়াল দেখেন যে কি করে কেসটাকে, একজন পলিটিক্যাল লোক সে এর মধ্যে কি করে ঢুকে যাবে?
অপরাধী থাকে শাস্তি হবে, নিরপরাধ থাকলে বেরিয়ে চলে যাবে, অ্যাকুইটেল হবে। এতে একটা পলিটিক্যাল লোক স্টেটমেন্ট দেয় কি করে? আর সবাইকে একই কথা, মানে পশ্চিমবাংলার মধ্যে বা কলকাতার মধ্যে 84টা থানা নেই, কথা বললে সিবিআই ইডি চলে আসে। কেন ভাই, ল অ্যান্ড অর্ডার তো একই জিনিস। একটা নিজের আছে না, স্টেটের একটা ল অ্যান্ড অর্ডার আছে, ইনফ্রাস্ট্রাকচার, সেন্ট্রালের একটা আছে। সেন্ট্রাল বড় ব্যাপারে দেখবে। এখন যদি কেউ ইঁদুর মরে যায়, ইঁদুরের মধ্যে একটা ফ্ল্যাগ লাগিয়ে দিল বলে আমাদের ইঁদুর মারা গেছে, সিবিআই চাই। আর সত্যি কথা, এই ইলেকশনে না, এই ইলেকশনের পরে সিবিআই ইডিরও ক্রেডিবিলিটি কমে গেছে এর জন্য। সিবিআই এর কোনো দোষ নেই, সিবিআই অনেক ইন্টেলিজেন্ট লোক আছে ভাই, অনেক ইন্টেলিজেন্ট লোক। তারা তো জানে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা কোন কাজটা করতে হবে, কোন কাজটা না করতে হবে। এ মনে করে আমি মার্কেট গরম করে দিচ্ছি, আমার কথা সিবিআই চলে যাও, এরকম নয়। ওরা তো মানুষ, আর ওদের দক্ষতা তো এই জায়গায় এসেছে। এর তো কোনো দক্ষতা আসেনি, এ তো হাইব্রিড মাল। কিন্তু ওরা তো দক্ষতা পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, অনেক কেস করেছে, ইনভেস্টিগেশন করেছে, প্রাইজ পেয়েছে, তবে এই একটা প্রমোশন পেয়েছে। এদের কথাই চলে না। সুকান্তবাবু বলেছেন ভালো কথা, সুকান্তবাবু শিক্ষিত মানুষ, তো ওনার কাছে এটা আশা করা যায়। দল আলাদা হতে পারে, চিন্তাধারা আলাদা হতে পারে, ভাবধারা আলাদা হতে পারে, কিন্তু ভালো মানুষ ভালো মানুষ, ঠিক আছে। এখন সুকান্তবাবু এর সঙ্গে পার্টি করেন কি করে, বোঝাটা খুব মুশকিল। কি কমে এই তো দেখি মঞ্চে দাঁড়িয়ে রাজ্য নেতার কথাই বলছে না, শুধু বলছে দিল্লির কথা, যে আমরা দিল্লিতে গেছিলাম, এর সঙ্গে 45 মিনিট কথা হয়েছে, ওর সঙ্গে 1.5 ঘন্টা কথা হয়েছে। আরে বাংলায় ভাত খাবি না দিল্লিতে জল খাবি? কি ব্যাপারটা কি ভাই? বাংলা ভাত খেয়ে দিল্লিতে জল খেতে যাবি? তোকে তো রেখেছে এখানে কাজ করার জন্য, তুই ঘন ঘন দিল্লি যে কি করিস, দুটো করে ছবি তুলিস আর পাঠাতে, বুঝলেন? এই আমার একটা প্রিয় লোকের কথা মনে পড়ছে, জানো তো, সে আগের দিনের সোমেনদা বলতো যে আমার যদি মাসে একদিন দিল্লির দরকার পড়ে না রে, আমি 5 বার করে যাই। কেন বলতো, লোক আমাকে নেতা মানবে না যদি বেশি না যাই। কারণ ওই কথাটা এর উপরে চলে এসেছে, কেন ঘন ঘন দিল্লি চলে যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কত কাজ বলতো, একে 45 মিনিট সময় দিয়েছে কেন, আমি সেই কথাটাই ভাবছি। মানে বাংলায় কি হচ্ছে? বাংলায় এত মিডিয়া আছে, যে কোনো জিনিস দেখাচ্ছে, যে কোনো প্রবলেম তো সব বাড়িতে হতে পারে, এটা রাজ্য তো, কিন্তু দেখতে হবে ল অ্যান্ড অর্ডার কি করছে। এরকম কোনো ব্যাপার নেই। ও নিজের চিন্তাধারা মানুষের উপরে চাপিয়ে দেয়, মানুষ কিন্তু নিচ্ছে না, আর মানুষ নিচ্ছে না। আসিফ দা, সত্যি কি পশ্চিমবাংলার যা রাজনৈতিক পরিসর, সেখানে দাঁড়িয়ে এই 30-32 কি 35% যে মাইনরিটি ভোট আছে, সেই ভোটকে মানে সরিয়ে দিয়ে শুধুমাত্র হিন্দু ভোটের উপরে কি একটা সরকার পরিবর্তন করা যায়, যেটাকে উদ্দেশ্য করে আগামী 2026-এর নিরিখে বঙ্গ বিজেপি লড়াই করতে চাইছে? সেটা কি সম্ভব? আপনার কি মনে হয়? আপনিও তো দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং এখন অবসর, কিন্তু রাজনীতি করেছেন, আপনি জানেন বাংলার পরিস্থিতি বা পরিকাঠামোটা ঠিক কি। সারা ভারতবর্ষের যা ভাবে বাংলা তার অ্যাডভান্স হয়ে গেছে। ভারতবর্ষের মধ্যে আর হিন্দু মুসলিম ব্যাপারটা থাকলো না, মিটে গেছে। নাহলে এই রেজাল্ট হয় না। একটা প্রধানমন্ত্রী 10 বছর রাজনীতি করার পরে, প্রধানমন্ত্রী তো চালানোর পরে বলেন যে আপকি বার 400 পার, 240-42 আটকে যায়। মানে প্রধানমন্ত্রী চিন্তাধারা কোথায় ড্রপ করে গেছে বলো। কেন বলো তো? ভারতবর্ষের মানুষ আর হিন্দু মুসলমান চায় না। ভারতবর্ষের মানুষ উন্নতি চায়, ভারতবর্ষের মানুষ ভালো শিক্ষা চায়, ভালো স্বাস্থ্য পরিষেবা চায়, ভালো একটা বাড়ি চায়, সুষ্ঠুভাবে বাঁচতে চায়, ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখতে চায়। এখানে এইসব নিয়ে চলবে না। হিন্দু মুসলিম নিয়ে কি হয়েছে তুমি দেখো অযোধ্যাতে। এখন উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে নাকি ডিক্লেয়ার করতে হয়েছে যে আর বুলডোজার চলবে না। কেন? এইসব মানুষ চায় না গো। এখানে 30% না 35% মুসলিম আছে, না 65% না 70% হিন্দু আছে। এখানে সবাই মিলেমিশে থাকে। এই জিনিসটা করলে মুসলিম তো ভোট দেবে না, তুমি ছেড়ে দাও, মুসলিমের বিরুদ্ধে বললে মুসলিম হয়তো ভোট দিলাম, কিন্তু এই কথা শুনে না হিন্দুরা ভোট দিচ্ছে না। কি এই তো ঝগড়া লাগিয়ে দিচ্ছে যে বাড়িতে এতদিন যে একটা পরিবারের মতন থাকা হতো একটা রাজ্যতে, আসলে এর চিন্তাধারাটাই আলাদা। এই সত্যি কথা বলতে গেল তো আমার তো মনে মানে জিহাদি টিহাদি না, এই নিজের একটা মেন্টালি ডিস্টার্ব আছে। এইসব খাইয়ে মানে এখন ও পশ্চিমবাংলার নেতা হতে চায় না, ও এখন ওর পার্টির বড় নেতা হতে চায় এইসব বলে। মানে মানুষের যেমন বলুক যে নরেন্দ্র মোদী অমিত শাহ পরে যদি 3 নম্বর কেউ বিজেপির নেতা থাকতে পারে তাহলে এই ব্যক্তিটা আছে, আর কেউ নেই। বুঝতে পারলি? মানে যত বড় বালতি নেই তার থেকে বেশি জল ডোবাচ্ছে। আজকে দেখো না কি রিপারকেশন হয়। এখন তো প্রোগ্রামটা শেষ হবে হয়তো, বা শেষ হয়েছে, তারপরে কি হয়? অ্যাকসেপ্টেন্স নেই। প্রোগ্রাম তো 180 খানা প্রোগ্রাম করেছে, তুই বলো তো। বলছি লোকসভা ইলেকশনে 180 খানা প্রোগ্রাম করেছে, রেজাল্ট কি? বাচ্চা টাইমে স্কুল গেছে, এবার পড়তে গেছে না ঝাড় দিতে গেছে, ঠিক করতে হবে। কিন্তু আমার সরাসরি একদম নির্দিষ্টভাবে প্রশ্ন, এই মাইনরিটি ভোট ছাড়া কি পশ্চিমবাংলার রাজনীতির পরিকাঠামো যা, সেখানে দাঁড়িয়ে কোনোভাবে পরিবর্তন সম্ভব?
হ্যাঁ কি না, একদম সরাসরি সোজা কথা বলি, মাইনরিটি ছাড়া পশ্চিমবাংলার রাজনীতি সম্ভব নয়। কিন্তু মাইনরিটি বলতে গেলে কি বোঝায়? জিহাদি নয়, মাইনরিটি অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, ও বুঝতেই পারে না জিনিসটা। ও মনে করে যে মাইনরিটি মানে ভিখারি, মাইনরিটি মানে জিহাদি, মাইনরিটি মানে উগ্রভাব। কিছু নেই, ওটা স্বতন্ত্র মানুষ হবে। অনেক শুভচিন্তার মানুষ আছেন যারা, তাহলে তো মাইনরিটি এখানে অনেক বড় একটা মুসলিম নেতা জন্মে যেত। পশ্চিমবাংলা মমতা দি কেন হয়েছে? কিন্তু মাইনরিটিও মনে করে যে মমতা দি সেফ, মমতা দির সঙ্গে থাকলে আমরা সেফ। মাইনরিটি তো কোনোদিন নিজেদের নেতা জন্মায়নি, তাহলে তো আমাদের এখানে একটা বিরাট মুসলিমের নেতা হয়ে যেত, আসাদুদ্দিন ওয়াইসির মতন বা কারো মতন। হয় না তো, হয় না তো। এখানে মাইনরিটি আর মেজরিটির কোনো ব্যাপার নেই, কিন্তু মাইনরিটিকে অ্যাভয়েড করে গভর্নমেন্ট করা বা দল চালানো মুশকিল আছে, সম্ভব না। এটাও ও জানে, ও নিজে আইসোলেট হয়ে গেছে। আর ও তো মাইনরিটির মধ্যে গ্রহণযোগ্যতা নেই না, ও তো মাইনরিটি নেতা ছিল রে বাবা। মিদনাপুরে থাকবে, মাইনরিটি নিয়ে চলবে না, কি করে? নন্দীগ্রামে কি ওর সঙ্গে ঝগড়া করেছিল সিপিএমের সঙ্গে? সংখ্যালঘু সবাই ছিল, নাহলে ও নানুর কেন যেত? ও নানুরের প্রোগ্রামে কেন যেত? ও নন্দীগ্রাম দিবস কেন পালন করতো? ওখানে কি সব হিন্দু মারা গেছিল, মুসলিম মারা যায়নি? ইমদাদুল কি মুসলিম হিন্দু ছিল? হ্যাঁ, ইমদাদুলের মাকেও চেনে না? ওর কথারই না এইসব বাদ। ওর একদিন দেখবে, ও আমরা তো ফেড আপ ওর সঙ্গে এসে গেছি, বাবা খুব ভালো হয়েছে, চলে গেছে, জানো তো। আর ফেরার মতন জায়গাই নেই। মানে এই 4-5 জন নেতা এত মোটা, গায়ের মোটা চামড়া হয়ে গেছে, এ তো আর তৃণমূলে এদের জন্য কোনো জায়গাই নেই। এখন পার্টি কতদিন ওকে সহ্য করে, এটাই ব্যাপার দেখার আছে। অসংখ্য ধন্যবাদ আসিফ দা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।